আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের ন্যায় বাংলা 3 নং লেকচারে ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। শুরুতেই জানিয়ে দাও ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিছনের স্লাইডে দেখতেই পারছো যে কোন কোন টপিকের আজকের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি একটু আমিও আমার টাইমলাইনে শেয়ার করে রাখি এবং তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং 5 জন করে বন্ধুকে একটু মেনশন করে জানিয়ে দাও। আজকের ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে মানব কল্যাণ, বাংলা বানানের নিয়ম ও বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ। দেখো মানব কল্যাণ থেকে একটা প্রশ্ন থাকবে, এর পাশাপাশি বাংলা বানান থেকে তো প্রতি বছরই প্রশ্ন থাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। এরপর হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে একটা প্রশ্ন পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ তোমার হচ্ছে 8টা বাক্য দেয়া থাকতে পারে, সেখানে ভুল থাকবে, সেটা শুদ্ধ করে তোমাকে লিখতে হবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাও। খুলনা থেকে যুক্ত হয়েছে, আমি 1 মিনিট পর মূল ক্লাসটি শুরু করব, তোমরা একটু জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং তোমাদের অবগতির জন্য জানাচ্ছি আজকের ক্লাসের যে তথ্যগুলো সেটা কোন বই থেকে নেওয়া হয়েছে। দেখো বাংলা বিচিত্রা বই, এই বই থেকে তোমার সকল গদ্য পদ্য নাটক উপন্যাস এবং একই সাথে আলাদা বই কিনতে হবে না, এক বইয়ের মধ্যে আছে। বিরোচন অংশ কিন্তু এই যে বাংলা বিচিত্রা বইয়ের মধ্যে রয়েছে এবং লিখিত অংশ যে অনুধাবনমূলক প্রশ্ন বা প্রয়োগ অপপ্রয়োগ এর যে প্রশ্নগুলো লিখিত আকারে সেগুলো কিন্তু এক বইয়ে কিন্তু তোমার আছে, অর্থাৎ আলাদা আলাদা বই কিনতে হবে না, একটা বই কেন তোমার ফ্রি ক্লাস পাবে, 20টা বাংলা লেকচার পাবে, এরপর পরীক্ষা পাবে, এর মাধ্যমে কিন্তু তোমার প্রস্তুতিটা সম্পন্ন হবে। প্রত্যেকে একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, তাহলে ক্লাসের যে ব্যাখ্যা সহকারী পিডিএফ আছে সেটা তোমরা পেয়ে যাবে। আমরা 64 জন যুক্ত হয়েছি ব্যাখ্যা সহকারে, অর্থাৎ লেকচার 1-2 হয়েছে, আজকে লেকচার 3 এর পিডিএফ যে লেখা সহকারী পিডিএফ আছে সেটা পেয়ে যাবে। শুরুতেই আমরা আলোচনা করব মানব কল্যাণ। তাহলে তোমাকে জানতে হবে যে মানব কল্যাণ এটা হচ্ছে মানবের কল্যাণ। লিখেছেন কে? আবুল ফজল এবং জন্ম মৃত্যু সালটা 1903 সাল এবং 1983 খ্রিস্টাব্দ মৃত্যুবরণ করেন। এরপরে দেখো তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হন, সেটা হচ্ছে 19 এপ্রিল 1973। জাস্ট এটা মনে রাখো, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন। আর ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এবং এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি, যে বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল কথা হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে যে এটা কোন আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ বা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল কে, সেক্ষেত্রে কি হবে বলতো, যে আবুল ফজল হবে। এবং শিখা নামে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার সম্পাদনা করেনও কিন্তু আবুল ফজল। শিখা নামে যে পত্রিকা ছিল তার সম্পাদনা করেনও আবুল ফজল। এরপরে দেখো এই যে এই তথ্যটা থেকে তোমরা একটা মার্ক কমন পাবেই পাবে। এবং দেখো এইভাবে প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাস আমাদের বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু সাজানো রয়েছে। শুরুতেই দেখো আবুল ফজলের মানব কল্যাণ, এটা 1972 খ্রিস্টাব্দে রচিত এবং এটা মানবতন্ত্র থেকে সংকলিত। প্রত্যেকে একটু কমেন্টে লেখো তো যে কোন তন্ত্রে কোন গ্রন্থে সংকলিত, প্রত্যেকেই লেখো যে মানব তন্ত্র, এটা হবে মানবের তন্ত্র। যদি বলা হয় কোন সমাজ, সেক্ষেত্রে মনে রাখবে এটা ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে বলতো? ষষ্ঠী তৎপুরুষ। পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ হবে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখক কল্যাণ ধারণাটির তাৎপর্য নিয়ে সচেষ্ট হয়েছেন। আরেকটা দেখো মূল মানে কি, সঠিক উত্তর হিসেবে অপশনে থাকতে পারে যে সকল অবমাননাকার অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থার মানুষের যে উত্তরণ ঘটানো, সেটা হচ্ছে এই মানব কল্যাণ প্রবন্ধের মূল কথা। এবং প্রত্যেকটা এবং আরেকটা দেখো যদি বলে মানব কল্যাণ গল্পে যে সেবাধর্মী সংস্থা, সেটা কিভাবে রেড ক্রস হবে। এবং এখানে বলা হয়েছে উপরের হাত এবং নিচের হাতেরও কথা বলা হয়েছে। উপরের হাত বলতে মানে যে দাতা, যে দেয়, আর নিচের হাত বলতে গ্রহীতা। নিচের হাত থেকে উপরের হাতকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। ইসলামের নবী কি বলেছিল, এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে। লেখকের মতে দেখো একমাত্র বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় কি নিয়ন্ত্রণ। এখানে আর যেটা গুরুত্বপূর্ণ,
এই রচনাটি একটি সংকীর্ণতা মুক্ত উদার মানব, দেখো উদার চেতনামূলক প্রবন্ধ, এই লাইনটা মনে রাখবা যে এই রচনাটি একটি সংকীর্ণতা মুক্ত উদার চেতনামূলক প্রবন্ধ। তারপর প্রশ্ন আসতে পারে মানব কল্যাণে প্রাথমিক স্বপন রচনা কার দায়িত্ব, সেটা দেখো এই যে মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনায় হচ্ছে মানব কল্যাণের প্রাথমিক সোপান। তাহলে প্রশ্নটা আসতে পারে যে মানব কল্যাণের প্রাথমিক সোপান কোনটি, সেক্ষেত্রে এই যে দেখো মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক যে বৃদ্ধির বিকাশ আছে তার পথে বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনায় হচ্ছে এই তোমার মানব কল্যাণ রচনার প্রাথমিক সোপান। আচ্ছা এইগুলো আমরা পড়বো, তোমরা একটু এমসিকিউ উত্তর করো একটু। শুরুতে দেখো আমরা প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে পড়বো, আগে এটা বলো যে নিচের কোন চরণটির মাধ্যমে চরণটি মানব কল্যাণ প্রবন্ধের মূল ভাবকে নির্দেশ করে। মানব কল্যাণের জন্য নিঃস্বার্থ হওয়া বাঞ্ছনীয়, অন্যকে বিপদমুক্ত করলে মানব কল্যাণ হয় না, তারপর অপরকে সহযোগিতার মাধ্যমে আরেকটা ক আছে, বলো যে পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে মানব কল্যাণ নিহিত, কোনটা হবে? যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য ক্লাসের পিডিএফ বরাদ্দ থাকবে। ক্লাসের এই যে ব্যাখ্যা সহকারে পিডিএফ, এই ক্লাসটি থেকে 5 বা 6টা মার্ক তোমরা কমন পাবে। সঠিক উত্তর কোনটা হবে জানাও। আমরা 80 জন আছি, প্রত্যেকেই আমাকে 1 ঘন্টা সময় দাও, তুমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি 4 থেকে 5টা মার্ক কমন পাবে। বানান থেকে একটা পাবে, প্রয়োগ অপপ্রয়োগ থেকে একটা পাবে, আর যে মানব কল্যাণ থেকে একটা বা 2টা তোমরা পাবে। এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে 20+ শেয়ার করবে এবং 5 জন বন্ধুকে মেনশন করবে, তাদের মধ্য থেকে একজন বাংলা বিচিত্রা নতুন সংস্করণ বইটি পাবে। এই জিলানি হাসান জয় এই আইডিতে বিস্তারিত পূর্বের 3টা লেকচারও পাবে এবং সার্বিক ফলাফল আমি এই আইডি থেকে জানাবো। দেখো আমার আইডি থেকে একটা আমি কমেন্ট করে দিচ্ছি। তাহলে দেখো সঠিক উত্তর কি হবে? পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে মানব কল্যাণ নিহিত। কি হবে? পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে মানব কল্যাণ নিহিত, এটা কিন্তু সঠিক উত্তর হবে। যারা এ জানিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এরপরে দেখো রেড ক্রস সম্পর্কে কিন্তু বলা হয়েছে। রেড ক্রস সম্পর্কে এই মানব কল্যাণ প্রবন্ধে বলা হয়েছে এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা হেনরি ডোনাল্ড কর্তৃক 1866 সালে প্রতিষ্ঠিত হয় এবং 63 সালে প্রতিষ্ঠিত হয়। এবং জাস্ট এটা মনে রাখবে, এটা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন এবং কে প্রতিষ্ঠা করে এবং হচ্ছে কত সালে, সেটা হচ্ছে 1863 সালে হেনরি ডোনাল্ড। এই তথ্যটা মনে রাখবা। পরেরটা দেখো রেড ক্রিসেন্ট কি? এটা হচ্ছে মুসলিমদের দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান। যদি একটু জটিল টাইপের প্রশ্ন আসে, কারণ অনেকে এগুলো পড়বে না, কিন্তু এগুলো দেখো আমাদের বইয়ে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে চিত্র সহকারে উপস্থাপন করা আছে, যাতে তোমার মাথায় ওইটা সেট হয়ে যায় এবং তুমি যে কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারো খুব সহজে। তাহলে মুসলিমদের দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান, সেটা হবে রেড ক্রিসেন্ট। আর স্বেচ্ছাসেবী সংগঠন যদি বলে সেটা রেড ক্রস হবে এবং যা হেনরি ডোনাল্ড কর্তৃক 1863 সালে প্রতিষ্ঠিত হয়। বুদ্ধির মুক্তি আন্দোলন, এটা আমি 5 স্টার দিব বা 7 স্টার দিলেও ভুল হবে না, এতটাই গুরুত্বপূর্ণ। দেখো প্রতিটা কিন্তু টপিক কিন্তু আমাদের বইয়ের থেকে নেওয়া। শুরুতেই দেখো বুদ্ধির মুক্তি আন্দোলন, এটা কি 19 জানুয়ারি 1926 সালে প্রতিষ্ঠিত ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মাধ্যমে সূত্রপাত হয় বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং এখানে আরেকটা মনে রাখবে, এই সংগঠনের মুখপাত্র হচ্ছে শিক্ষা পত্রিকা। স্লোগান ছিল কি? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে কি অসম্ভব। এখান থেকে 2টা ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে যে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কোন নামটি জড়িত ছিল। আরেকটা পত্রিকা ছিল, সে পত্রিকা হচ্ছে শিক্ষা পত্রিকা এবং এই পত্রিকার স্লোগান কি ছিল? যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে কি অসম্ভব। এই 3টা তথ্য পড়লেই কিন্তু তোমরা পাবে। হ্যাঁ, রংপুর ইসিসি ব্রাঞ্চে আমি ক্লাস নিব হচ্ছে শনিবার বা রবিবারে নিব, আগামীকাল মৌচাকে। এবার একটা এমসিকিউ দাগিয়ে উত্তর করো, বলো চৌচির কোন ধরনের রচনা? চৌচির কোন ধরনের রচনা বলো? চৌচির কোন ধরনের রচনা একটু বলো, একটু ঝটপট জানাও। চৌচির কোন ধরনের রচনা? দেখি কে আগে উত্তর করতে পারে। শুধু ক্লাসগুলো করো, পরীক্ষা দাও, বাংলায় তোমার বিন্দু পরিমাণে কোনো চিন্তা করতে হবে না, সর্বোচ্চ মার্ক তুমি পাবে।
চৌচির কোন ধরনের রচনা বলেছে? দেখো নাটক, প্রবন্ধ, উপন্যাস নাকি ছোট গল্প। এই চৌচির আরেকটা আছে দেখো তোমার দুর্দিনের দিনলিপি আছে, এগুলো কিন্তু প্রতি বছরই পরীক্ষা আসে। 21টা শেয়ার হয়েছে, 100 প্লাস শেয়ার হইলে মানে যে 20 প্লাস শেয়ার করবে সে একটা বই পাবে এবং 5 জন বন্ধুকে মেনশন করতে হবে। সঠিক উত্তর উপন্যাস হবে। কি হবে? উপন্যাস। সঠিক উত্তর হবে উপন্যাস হবে। ক্লাসের পিডিএফ কোথায় পাবে আমি একটু পরেই বলছি, 1 মিনিট পর। এরপরে দেখো কোনটা পড়বা। লেখক পরিচিতি থেকে আবুল ফজলের জন্ম চট্টগ্রামের সাতকানিয়ায় এবং তিনি হচ্ছে, প্রশ্নটা এমন আসতে পারে, স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন কে? আবুল ফজল। এরপর তিনি হচ্ছে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা মানে একটা মার্ক আগের থেকেই বলে দিলাম, এটা আসবে, মানে প্রতি বছরই আসে। যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেও না কেন সেই বিশ্ববিদ্যালয়ে আদ্যপান্ত সম্পর্কে একটু তোমাকে জানতে হবে। এই দুইটা তথ্য এখান থেকে জানলে হচ্ছে ক্লাসের ব্যাখ্যা সহকারে যে পিডিএফ আছে সেটা তোমরা পাবে। দেখো আমি কমেন্ট করছি। এর পরেরটা দেখো, এখান থেকে পড়বা যে সমাজ সমকাল সচেতন সাহিত্যিক এবং প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে তিনি সমধিক খ্যাত। এখানে একটা দেখো প্রগতি আছে, প্রগতিবাদী, এবং এখানে মনে রাখবা প্রভাত। একটু বলো তো প্রভাত কোন সমাস? প্রভাত থাকতে পারে, তারপরে দেখো প্রবচন থাকতে পারে, এগুলো কোন সমাস একটু জানাও। ছাত্র জীবনেই যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে, অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করে মুসলিম সাহিত্য সমাজ। এটা হচ্ছে এই যে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কোন নামটি জড়িত ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। বিগত বছরে অনেকবার এসেছে, সামনে আসার সম্ভাবনা রয়েছে। বাংলা এই বইটা কি আপনার লেখা? হ্যাঁ, আমি সহ আরো লেখক আছে, শ্রদ্ধাভাজন শিক্ষক প্যানেল আছে, সবারই সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমাদের বাংলা বিচিত্রা বইটি, এবং ওই বই থেকে কিন্তু এই তথ্যগুলো নেওয়া হয়েছে। তাহলে দেখো যে প্রভাত আর একটা হয়েছে প্রবচন। মনে রাখবে প্রাদি সমাস, সেখানে প্র থাকতে পারে, পড়া থাকতে পারে, পরি থাকতে পারে, অনু থাকতে পারে, এটা হচ্ছে প্রাদি সমাস হবে। বলবে যে প্রভাত কোন সমাস, এরা ব্যাসবাক্য হবে পুরো যে ভাত, এই পুরো দ্বারা বোঝায় প্রকৃষ্ট রূপে। ঠিক তেমনি ভাবে প্রবচন, পুরো যে বচন, প্রগতি, পুরো যে গতি, এগুলো সব হচ্ছে কি বলতো প্রাদি সমাস হবে। অসংখ্য ধন্যবাদ আবিদা ইসলাম, খুবই ভালো রেসপন্স করে। পরেরটা দেখো লেখক পরিচিতির মধ্যে এখানে আবুল ফজল সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক এবং প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে সমধিক খ্যাত ছিল। এখানে একটা বিষয় দেখো, বুদ্ধিজীবী বানানটি মনে রাখবে, এই জীবী বানানটা যদি শেষে থাকে, এই জীবী বানানটা যদি শেষে থাকে তাহলে কি হবে? দীর্ঘইকার হবে, যার শর্টকাট টেকনিক আমাদের বইয়ে কিন্তু বিস্তারিত আছে। যেমন বুদ্ধিজীবী, পেশাজীবী, কৃষিজীবী, আইনজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী, অর্থাৎ জীবী যদি শেষে থাকে তখন সেটা কি হবে? দীর্ঘইকার। আর এই জীবী যদি শুরুতে থাকে, এই জীবী যদি শুরুতে থাকে তাহলে সেটা কি হবে? দেখো জীবী বানানটা যদি শুরুতে থাকে তাহলে হ্রস্বইকার হবে। যেমন জীবিকা নির্বাহ, জীবিকা নির্বাহ। আরেকটা দেখো জীবিত, এগুলোতে কি হবে বলতো? হ্রস্বইকার হবে। আর জীবী বানানটা শেষে থাকলে কি হবে? দীর্ঘইকার হবে। এরপর এই যে দেখো রেখাচিত্র, রেখাচিত্র তার একটা কি বলতো? এই যে উপন্যাসের মধ্যে বা এই যে চৌচির আছে, এগুলো সব হচ্ছে তার উপন্যাস। এখানে কিন্তু এইচএসসি 27ও আছে, তারা খুবই অ্যাক্টিভ, পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, তারা এখন থেকেই তারা পড়াশোনায় সেই পরিমাণ হচ্ছে। এবার দেখো তার সাহিত্য কর্মগুলো। সাহিত্যকর্মগুলো থেকে কোনগুলো পড়বা? সবগুলো পড়ার দরকার নেই, চৌচির পড়বা আর হচ্ছে রাঙা প্রভাত, এই দুইটা পড়লে এনাফ উপন্যাস থেকে। এরপর গল্প গ্রন্থ হচ্ছে মাটির পৃথিবী, মাটির পৃথিবী আর হচ্ছে এটাই পড়লে হবে, আর লাগবে না। আর দিনলিপির মধ্যে পড়বা রেখাচিত্র, রেখাচিত্র আর দুর্দিনের দিনলিপি। এই দেখো কয়টা? 5টা দিয়েছি। এই 5টা থেকে তুমি একটা মার্ক কমন পাবেই পাবে। এখানে আমি 100% দিয়ে রাখছি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা মার্ক তুমি কমন পাবেই। আর দেখো আমি দিয়েছি এখানে পিডিএফ পাবে, অর্থাৎ জিলানী স্যার পেজে তোমরা পিডিএফ পেয়ে যাবে সকল লেকচারের। চৌচির তাহলে এটা কি হবে? উপন্যাস হবে। রাঙা প্রভাত এটা কি হবে? উপন্যাস। মাটির পৃথিবী কোন ধরনের সাহিত্যকর্ম বা রচনা, সেটা কি হবে? গল্প গ্রন্থ। দেখো আলাদা আলাদা ভাবে আমাদের বইয়ে আছে, এবং এইগুলো যদি তুমি ছন্দ সহকারে মনে রাখতে চাও সেটাও আমাদের বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু আছে। রেখাচিত্র কোন ধরনের সাহিত্যকর্ম? দিনলিপি হবে বা আত্মকথা। দুর্দিনের দিনলিপি সেটাও কি হবে? দেখো এটা হচ্ছে দিনলিপি বা হচ্ছে আত্মকথা হবে।
এবার একটা এমসিকিউ প্রশ্নের উত্তর করবা, তার আগে আমরা একটু দেখে যাই পাঠ পরিচিতি অংশ। এখান থেকে প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ, লিখিত অংশের জন্য বিস্তারিত পড়বা। আবুল ফজল 1972 সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন, এবং যেই প্রশ্নটা সব থেকে বেশি আসে যে মানব কল্যাণ থেকে এটা কোন গ্রন্থে সংকলিত, সেটা হবে মানবতন্ত্র। যদি বলা হতো এটা কোন সমাস, তাহলে দেখো এই ব্যাস বাক্য হতো মানবের তন্ত্র। এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ হতো, কি হতো? ষষ্ঠী তৎপুরুষ। এরপর এটা কোন ভাষা রীতি, সেটা চলিত রীতি হবে। আর হচ্ছে প্রথম লাইন শেষ লাইন আছে, শুরুতে এটা মনে রাখবে এটা কত সালে প্রকাশিত হয় এবং এটা কোন গ্রন্থে সংকলিত, এই তথ্যগুলো পড়বা। শব্দের শ্রেণী বিভাগ, দেখো তোমার শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রতি বছরই সকল বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন থাকে। আচ্ছা, এই শব্দগুলো কোন জায়গা থেকে সেট করে প্রশ্নগুলো? হয় তোমার গদ্য থেকে, পদ্য থেকে বা নাটক উপন্যাস থেকে নিবে। যেমন যদি বলা হয় যে আদত বা হচ্ছে মামুলি, এটা কোন ধরনের শব্দ? বা মেকি, মেকি শব্দটা তো মিথ্যা, এটা কোন ধরনের শব্দ? সেটা হবে আরবি শব্দ হবে। কি হবে? আরবি শব্দ হবে। কুর্নিশ, মাথা নত করা, কিছুটা সম্ভ্রমপূর্ণ হয়ে পিছনে দেখো যায়, যেমন এই যে কুর্নিশ, মাথা নত করে অবনত করা, এটা হচ্ছে দেখো কোন শব্দ? তুর্কি শব্দ। সংস্কৃত শব্দ বা হতে পারে তৎসম শব্দ। মনে রাখবা এখান থেকে প্রশ্নটা বেশি আসে, স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। যুক্তবর্ণ থাকতে পারে, রেফ থাকতে পারে, ফলা থাকতে পারে, এই দীর্ঘইকার থাকতে পারে। এগুলো যদি থাকে কোনো শব্দের বানানে, তখন সেটা কি হবে বলতো? তোমার তৎসম হবে। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যেমন খণ্ডিত, এখানে দেখো যুক্তবর্ণ আছে। ভিক্ষা, ধর্ম, দেখো এখানে রেফ আছে। তারপরে ভিক্ষা, এখানে দেখো যুক্ত ক্ষিয় আছে, অর্থাৎ যুক্তবর্ণ। যেমন নদী, নদী কোন ভাষার শব্দ? দেখো এখানে কি আছে? দীর্ঘইকার আছে। তাহলে এগুলো সব কি হবে বলতো? তৎসম শব্দ হবে। কি হবে? তৎসম শব্দ। তারপর আসতে পারে দুশ্মন, এটা কোন ধরনের শব্দ? সেটা কি হবে? ফার্সি। ফার্সি এবং ফরাসি শব্দ থেকে প্রশ্নটা বেশি আসে। যেমন হচ্ছে বাহবা, এটাও কি হবে বলতো? এই যে ফার্সি শব্দ হবে। এরপরে দেখো এই গল্পে তোমার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আছে, অর্থাৎ ইংরেজি থেকে তোমার হচ্ছে বাংলা অর্থ বা পরিভাষা রূপে এটা আসতে পারে। যেমন হিউম্যান ডিগনিটি, সেটা হবে কি? মানব মর্যাদা। রিহ্যাবিলিটেশন, সেটা হবে পুনর্বাসন হবে। একটা এসএস দিয়ে রাখো, বা আমি পিডিএফ তো পেয়ে যাবে তোমরা। তারপর হচ্ছে দেখো সোশ্যাল কনসিকুয়েন্স, সেটা হবে সামাজিক পরিণতি। ট্রাইব হবে উপজাতি, এটা বেশি গুরুত্বপূর্ণ। যে এক্সিস্টেন্টিয়ালিজম, সেটা হবে অস্তিত্ববাদ হবে। তারপর রিলেশনশিপ তো জানোই। আর রেশনাল শব্দের অর্থ বিচার বুদ্ধি সম্পন্ন বা বিচক্ষণ বা যুক্তি সম্মত, এই দুইটা থেকে আসতে পারে। একটা হচ্ছে এক্সিস্টেন্টিয়ালিজম, সেটা হবে অস্তিত্ববাদ। আর একটা দেখো রেশনাল, সেটা হবে বিচার বুদ্ধি সম্পন্ন। এই দুইটা থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে শব্দার্থ থেকে। এই দুইটা থেকে, আবারও বলছি, এই দুইটা থেকে একটা পাবে। এবার এমসিকিউ উত্তর করো। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? দেখো প্রথমে বেসিক থেকে যেগুলো আসতে পারে সেটা আলোচনা করলাম, এবার এমসিকিউ আলোচনা করবো, এরপর বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে যাব। ঝটপট জানাও কি হবে? যে ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? যারা পরবর্তীতে এসেছো নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো পিডিএফ পাওয়ার জন্য, কারণ এই ক্লাসগুলো, এবং শেয়ার করে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যার মাধ্যমে তুমি পরবর্তীতে আমাদের পেজে প্রতিদিন 3টা করে ক্লাস হচ্ছে, অনেক নিচে চলে যাবে। তুমি শেয়ার করে রাখো, যখন ইচ্ছা তখন দেখতে পারবে। 70 জন কমেন্ট করলে তো একেবারে গুলি বেগে আসবে কমেন্ট, কিন্তু এই যে একাডেমিকে পড়ে এসেছো তারপরে যদি না পারো। ধন্যবাদ, অনেকেই ক জানিয়েছো। মুক্তা, রূপক আছো, আবিদা বলেছো। হ্যাঁ, সঠিক উত্তর হবে বুদ্ধির মুক্তি আন্দোলন। কি হবে বলতো? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে তার নামটি তিনি যুক্ত ছিলেন। এবং এখানে আরেকটা পত্রিকা ছিল, সেই পত্রিকার নামটা মনে রাখবে, শিখা পত্রিকা। কি বলতো? শিখা পত্রিকা। এবং তিনি, এই যে আবুল ফজল, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছিলেন? উপরের হাত মানে যে দাতা, মানে যে দেয়, আর নিচের হাত হচ্ছে যে গ্রহীতা, যে গ্রহণ করে। অর্থাৎ নিচের হাত থেকে উপরের হাত সবসময় শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছিলেন? বা এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে আলোচ্য উক্তিটি তোমার কোন পঠিত, তোমার কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। মাসি ভিসি থাকতে পারে, তারপরে হচ্ছে মানব কল্যাণ থাকতে পারে, অপরিচিত থাকতে পারে। এইভাবে কিন্তু তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে।
তাহলে সঠিক উত্তর হবে কি বলতো, এই যে ইসলামের নবী হবে, কি হবে, ইসলামের নবী বলেছিলেন। পরের প্রশ্নটি দেখো, জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা কার দায়িত্ব? খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিয়ে রাখছি, কোনো না কোনো ভার্সিটিতে এটা পাবে এবং একাডেমিকেও এটা পেয়ে যাবে। এর পাশাপাশি দেখো দায়িত্ব, এটা বানান যদি বলা হয় এর উচ্চারণটা কি, তাহলে মনে রাখবা এই যে ব ফলা আর ম ফলা যদি শব্দের বানানের শুরুতে থাকে আর শেষে থাকে তার উচ্চারণ হয় না, কিন্তু শেষে থাকলে তার উচ্চারণটা যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণটি দিতে হবে। কার সঙ্গে আছে দেখো, ত, ত এর সঙ্গে, তাহলে ত কয়বার হবে, 2 বার। উচ্চারণটা কি হবে তাহলে দেখো, দায়িত্ব, যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হস্যিন আর বাকি হবে কি, তো, দায়িত্ব, এটা হচ্ছে তোমার উচ্চারণ। আর এখানে বলেছে জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ না সম্পন্ন করে তোলা কার দায়িত্ব, সেটা হবে কি, রাষ্ট্রের দায়িত্ব। কি হবে, রাষ্ট্রের দায়িত্ব। পরের প্রশ্নটি, মানব কল্যাণ প্রবন্ধের মূল কথা কি? খুবই গুরুত্বপূর্ণ এটি, মানব কল্যাণ প্রবন্ধের মূল কথা কি? দেখো কিছু কিছু অপশন খুবই কাছাকাছি মনে হচ্ছে যে এটা হবে, যেহেতু এমসিকিউ সেটা তোমাকে ভেবে চিন্তে কিন্তু উত্তর দিতে হবে, এত সহজ অপশনও দিবে না তোমাকে। নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যার মোকাবেলা করা, মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিজ্ঞানের অভাবনীয় নাকি মর্যাদাপূর্ণ অবস্থায়? শাহিনা আক্তার মায়া জানিয়েছো 5-এর 6C জানিয়েছো, দেখা যাক সঠিক উত্তর কি হয়। ছয়ের খ হবে না, ছয়ের দেখো এখানে কি, যে মর্যাদাপূর্ণ অবস্থা, মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষকে কি হবে, উত্তরণ করা, মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ। যারা খ জানিয়েছিল ঠিক করে নাও, এটা হচ্ছে 6 সঠিক উত্তর হবে, গ হবে। পরের প্রশ্নটি, রেশনাল শব্দের অর্থ কি? রেশনাল শব্দের অর্থ কি বলো, রেশনাল শব্দের অর্থ কি? বিচার বুদ্ধি সম্পন্ন, মানবিকতা, জাতীয়তাবোধ নাকি আচরণগত? প্রত্যেকটা শব্দ অর্থ কিন্তু একটু আগে আমি বেসিক থেকে দেখিয়ে আসলাম যে কোনগুলো তোমার আসতে পারে। দুইটা বলেছিলাম, রেশনাল আর একটা আছে এক্সিস্টেন্টিয়ালিজম, সেটা হবে অস্তিত্ববাদ, আর রেশনাল সেটা হবে কি, বিচার বুদ্ধি সম্পন্ন হবে। কি হবে, বিচার বুদ্ধি সম্পন্ন। সঠিক উত্তর হচ্ছে ক। হাতে গোনা কয়েকজন উত্তর করছো, পাড়া প্রশ্ন তারপরে তোমরা উত্তর করছো না। হিউম্যান ডিগনিটি বলতে কাকে লেখক কি বুঝিয়েছেন? হিউম্যান ডিগনিটি বলতে লেখক কি বুঝিয়েছেন বলো। হিউম্যান ডিগনিটি বলতে লেখক কি বুঝিয়েছেন বলো, ঝটপট বলো। সঠিক উত্তরটা দেখো আমি বলে দিচ্ছি, হিউম্যান ডিগনিটি এটা হচ্ছে মানবিকতা, মানব ধর্ম নাকি মানব অধিকার? এটা হবে দেখো হিউম্যান ডিগনিটি, এটা হবে মানব মর্যাদা হবে। কি হবে, মানব মর্যাদা। এবং আরেকটা বিষয় দেখো, মর্যাদা এটা বানান যদি বলতে এর উচ্চারণটা কি, তাহলে কি হতো দেখো, মর্যাদা হতো। এই ম, এটা হবে মো হবে, ওকার হবে, আর রেপ থাকলে সেখানে র হয়, আর উচ্চারণের ক্ষেত্রে অন্তর্জয়ের ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে, বর্গীয় যা, মোর যা, তারপরে কি হবে দা, মোর যা দা। এটা হচ্ছে তোমার উচ্চারণ। উচ্চারণ থেকে কিন্তু প্রতি বছরই একটা প্রশ্ন থাকে, এজন্য যখনই সামনে আসছে আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। পরের প্রশ্নটি, অস্তিত্ববাদের মূল কথা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, 100% দিয়েই রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয় এটা পেয়ে যাবে। অস্তিত্ববাদের মূল কথা কি বলো, ঝটপট বলো, অস্তিত্ববাদের মূল কথা কি? দেখি এটা সঠিক উত্তর কে আগে দিতে পারে। অস্তিত্ববাদের, আজ যারা পরে এসেছো একটু শেয়ার করে রাখো। অস্তিত্ববাদের মূল কথা কি? এখানে দেখো আছে সামষ্টিক আছে, তারপর ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। আমি একটু বলে দিচ্ছি, দেখো সঠিক উত্তর ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান হবে। কি হবে, ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। আবুল ফজলের মতে রাষ্ট্র কি? আবুল ফজলের মতে রাষ্ট্র কি? এটা ম্যাক্সিমামই ভুল উত্তর দিবে। আবুল ফজলের মতে রাষ্ট্র কি বলো।
সামাজিক সংস্থা না, সামাজিক সংস্থা হবে না। আর যদি স্বেচ্ছাসেবী বলতো সেটা তো দেখো যে আমরা পড়ে এসেছি যে রেড ক্রস আছে, রেড ক্রিসেন্ট আছে, সেটা বিস্তারিত তোমরা পড়ছি। আর এখানে তার মধ্যে হচ্ছে রাষ্ট্র হবে, জাতির যৌথ জীবন হবে। কি হবে সঠিক উত্তর? জাতির যৌথ জীবন। অর্থাৎ শেষ মুহূর্তে এই যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আমাদের বইয়ে কিন্তু বিস্তারিতভাবে 3 স্টার 7 স্টার দিয়েও কিন্তু এই প্রশ্নগুলো সাজানো আছে। আবুল ফজলের মতে মানব কল্যাণের একমাত্র পথ কি, বা কোন মাধ্যমে মানব কল্যাণটা এটা অর্জন করা যায় বা হচ্ছে বাস্তবায়ন করা যায়, বলো। আর 11-3 বলেছো, দেখি না সেবা আর ওইটা হবে না। দেখো সঠিক উত্তর কি হবে? এই যে সমতা, সহযোগ আর সহযোগিতা, কি হবে বলো তো? সমতা আর সহযোগ ও সহযোগিতা, এটা হবে। অনেকেই ভুল করছো, দেখছো এটা তোমরা একাডেমিকে পড়ে এসেছো, কিন্তু কিছুদিন পর আর 3 মাস খুব 85 বা 90 দিন পর যদি পরীক্ষা হয়, ঢাবির পরীক্ষা, তাহলে এই সংক্ষিপ্ত সময়ে তুমি এত সিলেবাস কিভাবে শেষ করবা? এখনো যদি ভুলভাল উত্তর দাও। আবুল ফজলের মতে মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? এটা প্রত্যেকেরই পারার কথা, অনেকবার পড়িয়েছি, বলো কোন গ্রন্থ থেকে এটা সংকলিত হয়? বা প্রশ্নটা এমনও থাকতে পারে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। মানবতন্ত্র হবে। কি হবে বলতো? মানবতন্ত্র, এটা মানবের তন্ত্র, ষষ্ঠী তৎপুরুষ হবে। পরের প্রশ্নটি, সত্যিকার মানব কল্যাণ মহান চিন্তা ভাবনারই ফসল উক্তিটি কে করেছিল? উক্তিটি কার? সত্যিকার মানব কল্যাণ মহান চিন্তা ভাবনারই ফসল। সত্যিকার মানব কল্যাণ মহান চিন্তা ভাবনারই ফসল, এই উক্তিটি কার? সেটা হচ্ছে আবুল হোসেন তো হবে না, কাজী নজরুল ইসলাম এটা হবে না, রবি ঠাকুর হবে না, এটা কি হবে? আবুল ফজল হবে। যেহেতু মানব কল্যাণ পড়াচ্ছি, খুব সহজে এটা আবুল ফজল উত্তর করবা, কিন্তু যখন তোমার পরীক্ষায় এই প্রশ্নগুলো দিবে তখন তো সব জায়গা থেকে প্রশ্ন সেট করবে, তুমি বুঝতে পারবা না যে এটা কোন জায়গা থেকে এসেছে। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ লাইন হুবহু এখান থেকে কমন পেয়ে যাবে। মানব কল্যাণ যদি বলা হয় কোন ধরনের এটা প্রবন্ধ, সেক্ষেত্রে দেখো রূপশ্রেণী হচ্ছে একটি সংকীর্ণতা মুক্ত উদার চেতনামূলক প্রবন্ধ। সংকীর্ণতা মুক্ত উদার চেতনামূলক প্রবন্ধ হচ্ছে মানব কল্যাণ। এর মূল বাণী কি? এটা এতটাই গুরুত্বপূর্ণ লাইনটা দেখো, সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো হচ্ছে এই মানব কল্যাণ প্রবন্ধের মূল বাণী বা মূল কথা বা মূল উপজীব্য বিষয়। মানব কল্যাণ কি? দেখো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, এটা সঠিক উত্তর হিসেবে কিন্তু অপশনে থাকতে পারে যে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসকে কি বলে, সেটা হচ্ছে মানব কল্যাণ এটি। এরপরে দেখো রেশনাল, এটাও আসতে বিগত বছরের প্রশ্ন, যে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স, এই উক্তিটি কার ছিল? রবি ঠাকুরের। কার বলতো? রবি ঠাকুর। যে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স, এই উক্তিটি কার? সেটা হবে রবি ঠাকুরের। আর মানব কল্যাণ কি? সেটা হবে কি? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস হবে। বানান থেকে দেখো গুরুত্বপূর্ণ বানান রেখেছি, এরপরে দেখো প্রয়োগ অপপ্রয়োগ আছে, সেগুলো আলোচনা করব। তোমরা জানাও যে কোন বানানটি সঠিক, এবং এর পাশাপাশি যে ব্যাখ্যাটা আমি দিব। দেখো কোন শব্দের বানানের শেষে যদি তয়কার থাকে, তয় বা ফলা থাকে, তারপরে দেখো পরিষদ থাকতে পারে, পরিষদ, তারপরে দেখো জগৎ থাকতে পারে, তারপর বিদ্যা থাকতে পারে। যদি কোনো শব্দের শেষে এইগুলো থাকে, তার পূর্বে কি হবে বলতো? রস্বইকার হবে। যদি আমরা দায়ী লিখি, দায়ী বানানটা ঠিক আছে, কিন্তু এই দায়ীর সঙ্গে যখনই আমরা তয় বা ফলা যুক্ত করব, তখন আর পূর্বে কিন্তু এই দীর্ঘইকার থাকবে না, তখন কি হয়ে যাবে বলতো? রস্বইকার। যেমন দায়িত্ব। বোঝা গেছে? এরপর যদি বলা হয় যে প্রতিযোগী, আমি যদি লিখি প্রতিযোগী, তাহলে প্রতিযোগী বানান দেখো এখানে কি হবে? দীর্ঘইকার ঠিক আছে, কিন্তু এই প্রতিযোগীর সাথে যখনই তুমি তা যুক্ত করবা, তখন আর পূর্বে কিন্তু এটা দীর্ঘইকার থাকবে না, তখন এটা কি হবে? এটা কিন্তু ভুল আছে, তখন সেটা কি হবে? রস্বইকার হবে। প্রতিযোগিতা, প্রতিযোগিতা থাকতে পারে, তারপরে দেখো সহযোগিতা,
প্রতিযোগিতা, সহযোগিতা, তারপরে উপযোগিতা থাকতে পারে, এই বানানগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সঠিক উত্তর এখানে দেখো আকাঙ্ক্ষা বানানে তো কি হবে, ও আর খিও হবে, তাহলে এটা ভুল আছে। প্রতিযোগিতা বানানো ভুল আছে। মুমূর্ষ বানান হবে, দেখো এটা পরীক্ষায় আসে, রস্যকার হবে দীর্ঘ, তারপরে হচ্ছে রস্যু রেপ, এটা হবে মুমূর্ষ বানান। তাহলে এখানে সঠিক আছে দেখো পরিণয়, এটা হচ্ছে সঠিক আছে, সঠিক উত্তর হবে পরিণয়, এটি হবে। তাহলে এইভাবে কিন্তু তোমাকে সবগুলো নির্ণয় করতে হবে। পরিণয়। পরের প্রশ্নটি, পথ। পথ অর্থে কোন বানানটি বানান রূপটি সঠিক, এবং এর প্রত্যেকটা কিন্তু বিস্তারিতভাবে আলাদা আলাদা, অর মধ্যে অ থেকে কোন বানানগুলো গুরুত্বপূর্ণ, ক থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ, আমাদের বইয়ে কিন্তু বিস্তারিত এটা দেওয়া আছে। সরণি। তাহলে দেখো এই যে পথ অর্থে সরণি, কোন বানানটার অর্থ হচ্ছে পথ, সেক্ষেত্রে দেখো সঠিক উত্তর হচ্ছে, অনেকে পারবা না, এটা ক হবে, সরণি, এটা হচ্ছে পথ, সঠিক উত্তর হচ্ছে ক। পরের বানানটি, কোন শব্দ গুচ্ছের, মানে গুচ্ছ বলেছে যেহেতু 2 থেকে 3টা একসাথে আছে এজন্য, কোন শব্দ গুচ্ছের বানানটা শুদ্ধ, এটা একটু ভেবে চিন্তে উত্তর দাও। 15 জানি না তাই লিখেছো। দেখো এখানে শুশ্রূষা মানে সেবা যত্ন বোঝায়, সান্ত্বনা বানানটা কিন্তু ভুল আছে। সান্ত্বনা বানান হচ্ছে দন্ত নয় তয়, তারপর হচ্ছে ব ফলা, এটা হবে সান্ত্বনা বানান, কিন্তু এখানে দেখো ভুল আছে, এটা ভুল। তবে পোস্টার, এখানে দেখো পোস্টার বানানে কি হবে, পোস্টার থাকতে পারে, স্টেশন থাকতে পারে, তারপর হচ্ছে মাস্টার থাকতে পারে, স্টেশন, তারপর হচ্ছে পোস্ট মাস্টার, স্টোর। অনেক দোকানের সামনে দেখবা স্টোর বানান হচ্ছে মূর্ধন্য ষ দেয়া, সেটা কিন্তু ভুল। এই বানানগুলোতে সব কি হবে বলো তো, দন্ত স হবে, কিন্তু এখানে দেখো মূর্ধন্য ষ দিয়েছে, এটা ভুল। ইন্দ্রিয় বানান ক্ষত্রিয় বানান, এটা কিন্তু ভুল আছে। তাহলে সঠিক উত্তর কোনটা বলো তো, যে চিহ্ন আর অপরণ্য। এখানে আরেকটা যুক্ত বর্ণ রূপে প্রশ্ন আসতে পারে, হ যুক্ত ন। হয়ের নিচে যদি নটা থাকে তখন সেটা কি হবে, হ যুক্ত, তখন সেটা মধ্যাহ্ন ন হবে। আর হয়ের উপরে যদি ন থাকে তখন মনে রাখবা এটা কি হবে, হ যুক্ত দন্তান্ন হবে, কি হবে, দন্তান্ন ন হবে, এটা মনে রাখবা। ক্লিয়ার? এটা এটা বুঝতে পেরেছো বলো? ক্লাসের পিডিএফ এই ব্যাখ্যা সহকারে এটা জিলানি স্যার পেজে পেয়ে যাবে, পোস্ট করে দিব আমি। নিচের কোন বানানটি ঠিক, এবং পূর্বের যে একটা 2টা লেকচার শেষ হয়েছে সেটা আমার আইডিতে পোস্ট করা আছে, সেটা অবশ্যই দেখবা। প্রতিটা ক্লাস থেকে মানে লেকচার থেকেই সেইভাবে সাজিয়েছি, তোমরা হচ্ছে 3টা মার্ক করে কমন পাবে। দেখো আইডি হচ্ছে জিলানি হাসান জয়, এখানে তোমরা পেয়ে যাবে। সমীচীন বানান, সমীচীন বানান দুইটাই কি হবে বলো তো, দীর্ঘইকার হবে, কিন্তু এখানে একটা ভুল আছে। ওদিসি বানান ঠিক আছে কিনা একটু পরে দেখবো। পিপিলিকা বানান দেখো, রস্বইকার হবে, দীর্ঘইকার, তারপর রস্বইকার হবে, তারপর আকার হবে, পিপিলিকা, এটা হচ্ছে ভুল আছে। শিরচ্ছেদ বানান, এটাও গুরুত্বপূর্ণ। দেখো শিরচ্ছেদ বানান কি হবে, তালবস্য হবে আর স হবে, শিরচ্ছেদ এটা হবে, হ্যাঁ, কিন্তু এখানে দেখো চয়েস আছে, এটা ভুল। উদিসি বানানটা ঠিক আছে, উদিসি, সমীচীন, এগুলো বানানের সব কি হবে, দীর্ঘইকার হবে। এই যে এইগুলো হলো না কেন, তুমি যখনই কেনর উত্তর বের করবা তখন কিন্তু তোমার পড়াশোনার গতিটা বাড়বে এবং তুমি সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে উত্তর করতে পারবে। তাহলে 17 কি হবে, বি হবে। নিচের কোন বানানটি সঠিক নয়, এক্সামিনার কিন্তু চাইবে তুমি যাতে ভুল করে, যে নয় না দেখে কিন্তু তুমি উত্তর করে দিবে, নয় না দেখে উত্তর করবে। পরীক্ষার হল থেকে বের হয়ে যখন প্রশ্ন মিলাবা তখন দেখবা যে আরে নয় ছিল প্রশ্ন, আমি তো 9 দেখিনি, একটা মার্ক কাটা। আর 0.25 এর মার্ক তো অনেক বেশি, যেখানে 1 মার্ক তো সোনার হরিণ। একটু ঝটপট উত্তর করো তোমরা, আমি একটু অনেক আছে তো। পিপিলিকা বানান ঠিক আছে, কৃষিজীবী বানানটাও ঠিক আছে, শাশ্বত বানানো ঠিক আছে, কিন্তু মনীষী বানান দেখো, মনীষী বানান দুইটাই কি হবে, দীর্ঘইকার হবে, কিন্তু এখানে ভুল আছে, তাহলে এটা কিন্তু তোমার সঠিক নয়। এই যে এটা মনীষী। কৃষিজীবী, সকল জীবী বানানটা শেষে হবে, জীবী বানানটা যদি শেষে থাকে তাহলে সেটা কি হয়, এই যে দীর্ঘইকার হয়, এটা ঠিক আছে। পিপিলিকাটা আছে, তারপরে শাশ্বত বানান আছে, এটাও ঠিক আছে, কিন্তু ঠিক নাই হচ্ছে মনীষী বানানটা। তুষার আহমেদ রিয়াদ, ধন্যবাদ তোমাকে, সঠিক উত্তর দিয়েছো। কোন বানানটি সঠিক না, এটাও বলেছে দেখো, নয়।
যদি অঞ্জলি শব্দের বানানটি দেখো, অঞ্জলি, মনে রাখবে অঞ্জলি শব্দের বা আলিযুক্ত যদি থাকে তখন সেটা কি হবে? রস্বইকার। যদি অঞ্জলি শব্দটা শব্দের শেষে থাকে তাহলে মনে রাখবা সেখানে কি হয়? রস্বইকার হয়। যেমন শ্রদ্ধাঞ্জলি বলতে পারে, পুষ্পাঞ্জলি বলতে পারে, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি। কি কি বললাম? শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, তারপর জলাঞ্জলি, প্রেম তারপর জলাঞ্জলি। এই যে ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে কিন্তু বইয়ে আছে আমাদের বাংলা বিচিত্র বইয়ে। অঞ্জলি দেখো, এটা ঠিক আছে। এরপর তোমার হচ্ছে দেখো গীতাঞ্জলি বানানে কি আছে এখানে? দীর্ঘইকারে, সেটা ভুল কিনা একটু পরেই দেখবো। এই যে গীতাঞ্জলি বানানটা কিন্তু এখানে কি হবে বলতো? রস্বইকার, কিন্তু এখানে দিয়েছে কি? দীর্ঘইকার, যেটা হচ্ছে তোমার এখানে সঠিক নয়। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা আমাবস্যা হবে নাকি অমাবস্যা হবে বলো? আমাবস্যা নাকি অমাবস্যা? আমাবস্যা হবে নাকি অমাবস্যা? একটু ঝটপট জানাও। বিশের আমরা দেখো এখানে অমাবস্যা তালবস্যা আছে, যেটা ভুল। আমা হয় না, সেটা হবে অমা হবে। আর মধ্যনস্যা আছে, সেটাও ভুল। সঠিক উত্তর কি হবে? ক হবে, অমাবস্যা। অমাবস্যা, সঠিক উত্তর হচ্ছে ক। পরের প্রশ্নটি, নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে দুইটা বানান মনে রাখবে, একটা আছে ইতোপূর্বে, খুবই গুরুত্বপূর্ণ। ইতোপূর্বে যখন বলবে তখন হচ্ছে বিসর্গ হবে, ইতোপূর্বে। এবং আরেকটা বিষয় মনে রাখবা, যদি এটার উচ্চারণ করতে বলতো তাহলে কি হতো? বিসর্গের পরে যেই বর্ণটি থাকবে সেই বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হবে, দ্বিত্ব মানে দুই। তাহলে এখানে কি হবে দেখো? উচ্চারণটা ইতোপ। যেহেতু বিসর্গের পরে প রয়েছে তাহলে প হবে দুইবার। ইতোপ এখানে থেমেছে কোনো কারণে, এই জন্য হস্যিন্ন হবে। বাকি হবে কি? পূর্বে। উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘইকার বা দীর্ঘকারের ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে? রস্যকার। রেপ থাকলে কি হয়? র। তাহলে ইতোপ পূর্বে, এটা হচ্ছে তোমার উচ্চারণ। কি বলতো? এটা হচ্ছে উচ্চারণ। এটা ইতোপূর্বে বানান, কিন্তু এখানে বলেছে ইতোমধ্যে কোনটা হবে? অনেকে ইতি বলে, ইতি হবে না, সেটা হবে কি? ইতোমধ্যে হবে। এটা হবে সঠিক উত্তর হবে গ হবে। দেখি কেউ জানিয়েছো কিনা। 21-এর সঠিক উত্তর কি? বলেই তো দিয়েছি। 21-এর সি, ফারজানা অ্যানি, ধন্যবাদ তোমাকে। অনেকে কিন্তু বলে ইতিমধ্যে আমরা অনেক কিছু শেষ করেছি, ইতিমধ্যে হবে না, ইতোমধ্যে হবে। ইতোমধ্যে আর ইতোপূর্বে, উচ্চারণটা হবে ইতোপূর্বে। কোন বানানটি সঠিক? অভ্যুদয়। অভ্যুদয় থাকতে পারে, তারপরে গণ অভ্যুত্থান আছে, এইগুলো। অভ্যুদয় বানান সঠিক কোনটি? এর পাশাপাশি মনে রাখবা, যদি দূরত্ব বোঝায়, যদি দূরত্ব বোঝায় সেক্ষেত্রে কি হবে? দীর্ঘইকার হবে। যেমন বলা হয় দূরপাল্লার যানবাহন, দূরপাল্লার যানবাহন বলা হয়, দূরত্ব বোঝায়। এরপর থাকতে পারে দূরবীক্ষণ, এটাও দ্বারা কি বোঝায় বলতো? দূরত্ব বোঝায়। তাহলে দূরত্ব বোঝালে দীর্ঘইকার, আর দূরত্ব যদি না বোঝায় তখন সেটা কি হবে? তোমার রস্বইকার হবে। দূরত্ব যদি না বোঝায়, যেমন আমি যদি লিখি দুর্জয়, তাহলে দুর্জয় দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় না। এরপরে দেখো দুর্নাম, দুর্নাম দ্বারাও দূরত্ব বোঝায় না। ঠিক তেমনি ভাবে দুর্ঘটনা, এটা দ্বারা দূরত্ব বোঝায় না, সেটা কি হবে বলতো? এই যে তোমার রস্বইকার হবে, রস্যকার হবে। এবং প্রত্যেকটা নিয়ম, যে দূর, তারপর হচ্ছে দেখো স্বাগতম হবে নাকি স্বাগত হবে, তারপরে সবান্ধব হবে নাকি সস্ত্রীক হবে, একটু পরেই তোমরা দেখবা যে আমাদের বইয়ে কিভাবে সাজানো রয়েছে এগুলো সুন্দরভাবে। সঠিক উত্তর তাহলে কি হবে? খ হবে, অভ্যুদয়। জানিয়েছিল অনেকেই, ফারজানা, রূপক দে, তারপরে শাহিন আক্তার, এই যে এগুলো তোমরা খুব ভালো রেজাল্ট করবা। তুষার ঠিক করে নাও, এটা অভ্যুদয়, রস্যকার হবে। শুদ্ধ রূপ কোনটি? সৌন্দর্যতা, সৌন্দর্য, সুন্দরতা নাকি সৌন্দর্য? এর পাশাপাশি মনে রাখবা দুইটি যৌগিক স্বর বা দ্বিস্বর বলা হয়। একটা হচ্ছে ওই, ওইকে ভাঙলে আমরা পাই ও আর রস্বই পাই। আর ওকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কি? ও আর রস্য পাই। এটা হচ্ছে দ্বিস্বর বা যৌগিক স্বর বলা হয়। ঠিক তেমনি ভাবে যদি বলা হয় সৌন্দর্য, এটার উচ্চারণটা কি দেখো, তাহলে এটা উচ্চারণটা কি হবে? সৌন, তারপর হবে দৌড়, তারপর হবে জো, এটা হচ্ছে তোমার উচ্চারণ, সৌন্দর্য। সেই ক্ষেত্রে উত্তর দেখো, এই যে সঠিক উত্তর হবে ঘ, সৌন্দর্য। কি হবে বলতো? এই যে যেহেতু ওকার রয়েছে তাহলে ওকে ভাঙলে আমরা কি পাই বলতো? ও আর এই যে রস্য পাই, এই জন্য এখানে দেখো ওকার দিয়েছে আর রস্য। আর দন্তান্ন বাকি হবে কি? দর্জ। রেপ থাকলে উচ্চারণের ক্ষেত্রে র হয়, আর অন্তর্জয়ের ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে? বর্গীয় জ। পরের প্রশ্নটি, সান্ত্বনা বানান শুদ্ধ কোনটি? সান্ত্বনা বানান শুদ্ধ কোনটি বলো?
সান্ত্বনা বানান, তাহলে এখানে দেখো ব ফলা নাই, ব ফলা নাই, আর তালবস্যা তো হবে না। অনেকে সান্ত্বনা বানান এই যে তালবস্যা দিয়ে লেখে, সেটা তো ভুল। সান্ত্বনা বানান হবে দন্তস্ব দন্ত নয় তয় ব ফলা তারপর দন্তান্ন না, সান্ত্বনা। আবার দেখো এই যে শান্ত বনা হবে না, কারণ ব ফলার উচ্চারণটা এখানে কিন্তু আসবে না। শুদ্ধ রূপ কোনটি? নূপুর বানান। নূপুর পায়ে দাও, মেয়েরা এটা দেখি সঠিক উত্তর আগে করতে পারে কিনা। নূপুর পায়ে দাও, কিন্তু নূপুর বানানই যদি তুমি না পারো তাহলে পায়ে দেওয়ার যে মর্মটাই কিন্তু তুমি হারাবে। বলো নূপুর বানান সঠিক কোনটা হবে? তাহলে সঠিক উত্তর দেখো, এখানে আমি বলে দিচ্ছি, অনেকে উত্তর করেছো। এখানে ঘ হবে, নূপুর দন্ত নয়, প্রথমে দীর্ঘকার হবে, তারপর রস্যকার, তারপর হচ্ছে প হবে। সঠিক উত্তর। তুষার ধন্যবাদ, আরো কয়েকজন উত্তর জানিয়েছো। নিচের কোন বানানটি শুদ্ধ? অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত থাক বা হচ্ছে উপরযুক্ত বানান থাক, এগুলোতে কি হবে? রেফ হবে। উপরযুক্ত এখানে কি হবে বলতো? রেফ হবে। ঠিক তেমনি ভাবে অন্তর্ভুক্ত এগুলোতে কি হবে? সব হচ্ছে রেফ হবে। অন্তর্ভুক্ত দীর্ঘকার যেখানে আছে সেটা বাদ দাও, বাকি দেখো অপশন আছে কয়টা? দুইটা আছে। একটা হচ্ছে অন্তর্ভুক্ত, দেখো রেফের ব্যবহার কোথায় ঠিক আছে। এই যে আমি হচ্ছে আরো দুইটা কম করে দিয়েছি, বাকি যে দুইটা আছে এর মধ্যে বলো কোনটা হবে। এটা যদি উচ্চারণ আমি করি তাহলে কি হয় দেখো? ভুক্ত হয়, দেখো রেফটা পরে আছে। অন্তর্ভুক্ত, আর এখানে দেখো অন্তর, এই যে দুইটা রেফ দেখো, একটা আছে ভয়ের উপর রেফ আছে, আর একটা আছে তো নয় তয়ের উপর রেফ আছে, তাহলে কোনটা হবে বলো? ভয়ের উপরে আছে, দেখো কোনটা আছে? যে অন্তর্ভুক্ত। সঠিক উত্তর হবে কি দেখো? এই যে অন্তর্ভুক্ত, ভয়ের উপরে যেটা আছে। পরের প্রশ্নটি, শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ বানান। প্রশ্নটা এমনও আসতে পারে, দেখো রোগা ছেলে, রোগা ছেলে, এরপর আসতে পারে খোড়া পা, রোগা ছেলে খোড়া পা, তারপরে দেখো আসতে পারে মুমূর্ষু রোগী, মুমূর্ষু রোগী। এখানে এটা কোন ধরনের বিশেষণ? এই প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে, সামনে আসতে পারে। তাহলে রোগা ছেলে খোড়া পা মুমূর্ষু রোগী, তারপর থাকতে পারে দেখো চলন্ত ট্রেন, এগুলো হচ্ছে তোমার কোন ধরনের বিশেষণ? তাহলে রোগীর অবস্থাটা কেমন এখন বলো তো? যায় যায় অবস্থা বা মুমূর্ষু অবস্থা, সেই ক্ষেত্রে এটা হবে অবস্থাবাচক বিশেষণ। কি হবে? অবস্থাবাচক বিশেষণ। আর মুমূর্ষু বানান কি হবে? প্রথমে হচ্ছে রস্যকার হবে, দীর্ঘকার রস্যু, তারপর হবে রেফ। কোন বানানটিতে আছে দেখো? কোথায় আছে এটি? রস্যকার আছে, দীর্ঘকার আছে, তারপর রস্যু হচ্ছে রেফ। এখানে দেখো সঠিক উত্তর হবে কি? খ। সঠিক উত্তর কি হবে? খ হবে। পরের প্রশ্নটি, শুদ্ধ বানান কোনটি? দেখো অনেকগুলো বানান আমি রেখেছি, আর কয়েকটা আছে, তারপর হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগে যাব। সরস্বতী বানান। সরস্বতী, এখানে মনে রাখবা এই স দ্বারা বোঝায় হচ্ছে নিজ, স দ্বারা বোঝায় নিজ বা মাইসেলফ। আর শুধু যদি দন্তস্ব থাকে তখন তার অর্থ হবে সাথে বা সহিত। সাথে বা কি হবে বলো তো? সহিত অর্থ হবে, সাথে বা সহিত। যেমন বলা হয় তিনি সস্ত্রীক, তিনি সস্ত্রীক কক্সবাজার বেড়াতে গিয়েছে। সস্ত্রীক, তারপরে আছে দেখো সবান্ধব, সবান্ধব, আর একটা আছে সপরিবার। সস্ত্রীক, সবান্ধব, আর আছে সপরিবার, এগুলো কিন্তু হবে না, এগুলো ভুল। শুধু দন্তস্ব হবে। শুধু কি হবে? দন্তস্ব হবে। কবির আহমেদ কনক জানিয়েছে 28-এর খ, সরস্বতী। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আর বাকিগুলোতে রস্বইকার তো হবে না, আর এখানে শুরুতে ব ফলা আছে, এটাও কিন্তু হবে না। ব ফলাটা পরে হবে, ব ফলাটা কি হবে? পরের দন্তস্বয়ের সঙ্গে হবে। হ্যাঁ, স্ক্রিনে সমস্যা করেছে, আমিও দেখছি। তারপর দেখো এটা বলো, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এটা পাবেই পাবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা মোবাইল কাঁপতেছে সবারই, একটু ঠিক হয়ে যাবে, একটু
ঠিক হয়ে গিয়েছে দেখো। দেখো প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ শেষে তা যুক্ত থাকলে তো পূর্বে রস্বইকার হবে, কিন্তু এখানে নাই। প্রায়শ্চিত্ত বানানো ভুল, প্রতি মুহূর্ত বানানো ভুল, কিন্তু প্রতিযোগিতা বানানটা দেখো ঠিক আছে। অর্থাৎ শব্দের কোনো বানানের শেষে যদি তা থাকে, তয়বা ফলা থাকে, পরিষদ থাকে, বিদ্যা থাকে, জগৎ থাকে, তার পূর্বে হয় কি বলো তো রস্বইকার হবে। তাহলে এখানে সঠিকটা হবে প্রতিযোগিতা। সঠিক উত্তর হবে কি প্রতিযোগিতা। শিরপীড়া, শিরপীড়া গতবারেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। শিরপীড়া এটা হচ্ছে সঠিক বানান কোনটি? 999 কে কল দিতে হবে না, সে ঠিক হয়ে গিয়েছে। আর এই যে 999 এটা হচ্ছে তোমার যে তোমার নাম্বারগুলো থেকে যে 103 নম্বরে কল দিলে কি কোন সেবা পাওয়া যায় 999, এগুলো সাধারণ জ্ঞানে আসবে, এখন না। 29 30-এ আছি আমরা। 30-এর গ বলেছো, আবু কাইসার শেখ বলেছো 30-এর গ। অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল, কোন একটা বিশ্ববিদ্যালয় তোমার হোক। শিরপীড়া হবে কি হবে? এই যে বিসর্গ, তারপর কি হবে বলতো? পীড়া হবে, শিরপীড়া। সাহিত্য শাসন, আগেই বলেছি দ্বন্দ্ব শয়বা দ্বারা বোঝায় নিজ বা মাইসেলফকে বোঝায়, আর শুধু দন্ত দ্বারা বোঝায় সাথে বা সহিত। যেমন সবান্ধব, সপরিবার, আর একটা হচ্ছে সস্ত্রীক। এইগুলোতে দন্ত শয়বা হবে না, শুধু দন্ত স হবে, মানে পরিবারের সহিত বা স্ত্রীর সহিত। সাহিত্য শাসন বলো, এটা যে উত্তর করতে পারবে সে নিশ্চিত ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে থাকবে। 31-এর ক বলেছো, এই যে শাহিন আক্তার মায়া, খুবই ভালো করবা তুমি, প্রতিটা প্রশ্নের উত্তর করতে পারছো। কোথা থেকে দেখছো ক্লাসটি একটু জানিয়ে দিও। সাহিত্য শাসন ব ফলা হবে, কি হবে বলো তো? ব ফলা। এবং নতুন সংস্করণে যে বইগুলো রয়েছে প্রশ্ন ব্যাংক সহ, তোমার প্রথম 15 দিন তোমার কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক A to Z সব পড়া। যখন তুমি প্রশ্ন ব্যাংক ভালোভাবে ক্লিয়ার করতে পারবা, তখন প্রশ্ন সম্পর্কে তোমার একটা নিখুঁত ধারণা আসবে। এরপর তুমি আমাদের নতুন সংস্করণের বইগুলো সংগ্রহ করো, হিউজ পরিমাণ প্রশ্ন আছে, সেগুলো প্র্যাকটিস করো, ক্লাস করো, পরীক্ষা দাও, সেরা কিছু হবে। বলো কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? ভুল বানানে। এবং এর পাশাপাশি দেখো ঐতিহ্য, এটা বানান যদি বলা হয় উচ্চারণটা কি পরীক্ষায় আসে, মনে রাখবা ওই হচ্ছে একটা দ্বিস্বর, এটাকে ভাঙলে আমরা পাই ও আর রস্বই পাই। তারপর হবে কি? তি হবে, ওই তি। উচ্চারণের ক্ষেত্রে যদি হয়জা ফলা থাকলে সেখানে হবে আগে বর্গীয় জ হবে, তারপর ঝ হবে। তাহলে উচ্চারণটা কি হবে দেখো, ওই, তারপর হবে তিজ, তারপর হবে কি ঝ, ওই তিজ ঝ। এটা হচ্ছে উচ্চারণ, এটা হচ্ছে বানান। ঠাকুরগা থেকে, হ্যাঁ দোয়া থাকবে। আকাঙ্ক্ষা বানানটা ভুল আছে, আকাঙ্ক্ষা বানান এখানে কি হবে? ও হবে, তারপর হবে কি হবে বলতো? কি হবে। আর বাকিগুলো ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এটা, মানে ভুল বানানে লেখা কোনটি? উজ্জ্বল বানান ব ফলা, আকাঙ্ক্ষা বানানে কি হবে? আশঙ্কা। আচ্ছা দেখো আশঙ্কা বানান এখানে কি হবে? ও আর হচ্ছে ক হবে, কিন্তু এখানে কি আছে দেখো, ও আর ক হবে। আর আকাঙ্ক্ষা বানানে ও ক্ষীয় হবে, কিন্তু এখানে ও অনুস্বার আর ক্ষীয় আছে, যেটা ভুল আছে। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ, এই অংশ থেকে তোমাদের লিখিত আসবে, এবং আমরা দৈনন্দিন জীবনে এই বানানগুলো কিন্তু অনেকে ভুল করে থাকি। অনেকে বলি হচ্ছে আরে এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয়, তুই কেন এখানে নাক গলাতে এসেছিস? তাহলে দেখো আভ্যন্তরীণ হবে না, কি হবে বলো তো? অভ্যন্তরীণ। একটু কমেন্টে লেখো এই বানানটা, অভ্যন্তরীণ হবে। আর এর ব্যাখ্যাটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা পিডিএফ যখন পেয়ে যাবে একবার হলেও রিডিং পড়বে। অনেকে বলে তার অশ্রু জলে বুক ভেসে গেল, অশ্রু মানেই তো জল, পরবর্তীতে জল ব্যবহার করার দরকার নেই, এটা হচ্ছে অপপ্রয়োগ। এই যে অশ্রু জল, যে কোনো একটা ব্যবহার করবো, হয় অশ্রু না হয় জল, হয় অশ্রু না হয় কি ব্যবহার করবো বলো তো? জল। এরপর বলা হয় আকণ্ঠ পর্যন্ত ভোজন করা অনুচিত। আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, পরবর্তীতে আর পর্যন্ত এটা ব্যবহার করার দরকার নাই, এটা হচ্ছে অপপ্রয়োগ। ক্লিয়ার? অভ্যন্তরীণ। এরপরে দেখো এখানে আছে কি, এই যে অশ্রু জল একসঙ্গে ব্যবহার করা যাবে না, হয় অশ্রু ব্যবহার করবা, না হয় চোখের জল, কারণ অশ্রু মানেই তো জল। পরবর্তীতে মানে একই শব্দ, একই অর্থবোধক শব্দ ব্যবহার করার দরকার নেই, এটা হচ্ছে অপপ্রয়োগ। ঠিক তেমনি ভাবে আকণ্ঠ, আশঙ্কা বানান দেখো, আশঙ্কা কখন ব্যবহার করি আর সম্ভাবনা কখন ব্যবহার করি, ব্যাখ্যাটা দেখো। আগামীকাল এই যে খবর পড়ছে আনোয়ার টিভি থেকে বা যমুনা টিভি থেকে, আগামীকাল বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খবর। এখন দেখো এই যে আগামীকাল বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা জুড়ে।
আপাতত দৃষ্টিতে বাক্যটি ঠিক মনে হলেও ব্যাকরণগতভাবে এটা ভুল। কেন? সম্ভাবনা বসে কখন বলতো? এই যে বানানটা ভুল আছে এখানে, মানে হতে পারে এইটা, কিন্তু এখানে বলেছে আগামীকাল বজ্রসহ হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, সম্ভাবনা হবে না। কি হবে বলতো? এখানে আশঙ্কা আছে, সম্ভাবনা বলা যাবে না। এরপর আরেকটা দেখো, আগামীকাল বজ্রসহ হালকা বৃষ্টিপাতের কি আছে বলতো? আশঙ্কা আছে। তাহলে আশঙ্কা কখন ব্যবহার করবো আর সম্ভাবনা, এটা তোমাদের বুঝতে হবে। উপরুক্ত আর উপর্যুক্ত বানানটা কি বলতো? এই যে অন্তর্ভুক্ত থাক আর উপর্যুক্ত থাক, সেখানে কি হবে? রেফ হবে। বা আমরা এখানে ব্যবহার করতে পারি উপরি উক্ত। দেখো এখানে এই যে লেখা আছে উপর্যুক্ত আছে, তারপর হচ্ছে দেখো উপরিযোগ উক্ত, উপরিউক্ত, এই দুইটা যে কোনো একটা। এরপর দেখো কেবলমাত্র এবং শুধুমাত্র একসঙ্গে ব্যবহার করা যাবে না। গত সেশনে কিন্তু এটা এসেছে, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। হয় শুধু ব্যবহার করবে, যে শুধু বাংলা বিচিত্রা বইটি পড়লেই এনাফ, শুধুমাত্র বলা যাবে না। একই সঙ্গে এই যে শুধুমাত্র, কেবলমাত্র একসঙ্গে ব্যবহার করা যাবে না, হয় শুধু বলবা না হয় মাত্র, হয় কেবল বলবা না হয় মাত্র, যে কোনো একটা। গরুর খাঁটি দুধ নাকি খাঁটি গরুর দুধ, কি হবে বলতো? হবে সেটা দুধ খাঁটি হবে, গরু খাঁটি হোক না হোক সেটা দেখার দরকার নেই, দুধ সেটা হতে হবে কি? খাঁটি। এই জন্য তাহলে কি হবে? এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। একটা হচ্ছে লক্ষ্য আর একটা দেখো জফলা আছে। যখন যেটা ওই যে 1 লক্ষ 2 লক্ষ বলা হয়, তখন সেটা হচ্ছে ক্ষীয় হবে। আর যখন তোমার লক্ষ্য কি, তুমি সামনে কি করবা, আগামী 50টা বছর তুমি কিভাবে চালাবে বা কিভাবে চলবে, কিভাবে তোমার জীবন পরিচালিত হবে, এই যে এই 3 মাস কিন্তু নির্ধারণ করে দিবে অনেকটা, সেক্ষেত্রে এই লক্ষ্য কিন্তু তখন ব্যবহার করা হবে জফলা। স্বপক্ষ আর একটা দেখো দন্ত স, এই স মানে কি? নিজ, নিজের পক্ষে, তখন দন্ত শৈব হবে। আর পক্ষের সহিত যদি বলে, দেখো এখানে এই যে আমরা বিজ্ঞানের সপক্ষে, এখানে কি হবে দেখো তো? বফলা ব্যাখ্যা আছে এখানে। স্বাক্ষর, এই দুইটা আরো গুরুত্বপূর্ণ। স অর্থ কি? সাথে বা সহিত, আর দন্ত শৈব অর্থ কি? নিজ বা মাইসেলফ কে বোঝায়। রাহাত হুসাইন, আমি একটু পরে এসে বোঝাচ্ছি, ওয়েট। এইখান থেকে বেশি আসে প্রশ্নটা, এখানে 3 স্টার দিয়ে রাখছি, এইখান থেকে কিন্তু প্রশ্নটা বেশি এসে থাকে। স্বাক্ষর যদি বোঝায় তখন সেটা হবে অক্ষর জ্ঞান সম্পূর্ণ, অক্ষর জ্ঞান সম্পূর্ণ। আর এই স্বাক্ষর দেখো যখন হচ্ছে তোমার বফলা থাকবে, তখন তার অর্থ হবে সহি বা স্বাক্ষর, আমরা যেটা সিগনেচার করি সেটাকে বলা হয়। এরপরে দেখো লিখিত অংশে এগুলো থাকতে পারে যে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তার আগে তোমরা একটু এমসিকিউ উত্তর করে আসো। নিচের কোনটি বাহুল্য দোষে দুষ্ট? বলো, বাহুল্য দোষে দুষ্ট কোনটি? বাহুল্য দোষ কখন ব্যবহার করা হয় সেটা একটু খেয়াল করো। যখন প্রয়োজনের অতিরিক্ত তুমি ব্যবহার করবে, শব্দ চয়ন করবে, তখন সেটা হচ্ছে বাহুল্য দোষ। আর বাহুল্য দোষের কারণে বাক্য তার যোগ্যতা হারায়। বাহুল্য দোষের কারণে বাক্য তার কি হারায় বলতো? যোগ্যতা হারায়। বলো সঠিক উত্তর কি হবে? যে নিচের কোনটি বাহুল্য দোষে দুষ্ট? সকল ছাত্রগণ, পাখি সব, শিক্ষক মন্ডলী, গরুর শক্ট। যদি সাধু ও চলিত রূপের মিশ্রণ বলে তখন তো সেটা তোমার কি হবে বলতো? গুরু চণ্ডালী হবে। কিন্তু আমি যদি বলি সকল ছাত্রছাত্রীগণ আজকের ক্লাসে অনুপস্থিত, এটা যদি বলি তাহলে সকলও বলছি আবার ছাত্রগণও বলছি, একই বাক্যে দুইটা একই অর্থবোধক দুইটা বহুবচন শব্দ যদি ব্যবহার করো তখন সেটা কি? বাহুল্য দোষ। আর বাহুল্য দোষের কারণে বাক্যতার কি হারায় বলতো? যোগ্যতা হারায়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এই যে কোনটি দোষে দুষ্ট, সেটা হবে সকল ছাত্রগণ। এটা কিন্তু তোমার ভুল আছে, এ হবে সঠিক উত্তর। ধন্যবাদ তোমাদেরকে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। আর হচ্ছে এখানে আমি বলে রাখা ভালো যে চলাকালীন আর সময়ে একই অর্থবোধক। তুমি যদি বলো যে পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ, তুমি চলাকালীনও বলছো আবার সময়েও বলছো, একই বাক্যে একই অর্থবোধক দুইটা শব্দ ব্যবহার করলে সেটা বাহুল্য দোষ বলা হয়। তাহলে কোনটা সঠিক হবে একটু ভেবেচিন্তে উত্তর দাও। সঠিক উত্তর কি? ঘ জান এখন পর্যন্ত কেউ জানাওনি। এখানে দেখো পরীক্ষা চলাকালীনও আছে সময়ও আছে, এটা ভুল। চলাকালীন আছে সময় আছে, ভুল। চলাকালীন আছে
আচ্ছা, এটা আগের থেকে ভুল দিব না। এখানে কি আছে যে চলাকালীন সময়ে, কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষিদ্ধ। নিষিদ্ধ হবে নাকি নিষেধ হবে, এটাও তোমার খেয়াল করতে হবে। নিষিদ্ধ আর একটা আছে নিষেধ আছে, এটাও তোমাকে খেয়াল করতে হবে। তাহলে কি হবে এখানে দেখো, কলেজ চলাকালীন, চলাকালীন বললে তুমি সময় বলতে পারবা না, আর সময় বললে চলাকালীন বলতে পারবা না। কলেজ সময়ে হর্ন বাজানো নিষেধ, এই যে চলাকালীন এটা নিষিদ্ধ হবে। কি হবে বলো তো, নিষিদ্ধ। কলেজ সময়ে বা কলেজের সময়ে হর্ন বাজানো সেটা কি হবে, নিষিদ্ধ হবে। এরপর কোন বাক্যটি শুদ্ধ, এগুলো কিন্তু একটু তোমাদের অপশনগুলো বড় রয়েছে, এই জন্য উত্তর করতে একটু সমস্যা হচ্ছে তোমাদের। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, তাহলে অঞ্জলি বানানে কি হয়, হ্রস্বইকার, কিন্তু এখানে কি আছে, দীর্ঘইকার আছে, ভুল। এখানে দেখো এই যে অঞ্জলি বানানে কি হয়, হ্রস্বইকার, কিন্তু এখানে দীর্ঘইকার আছে, এটা ভুল। তাহলে 4টা অপশন থেকে 2টা বাদ দিয়েছো, বাকি থাকে হচ্ছে 2টা। এখন তোমাকে খেয়াল করতে হবে এই 2টার মধ্যে কোনটা হবে। দেখো এখানে তুমি ভুল খুব সহজে বের করতে পারবা, যেমন শহীদ মিনারে, মিনার বানান কিন্তু এখানে ভুল, এবং অর্পণ বানান দেখো রেফের পর মধ্যাহ্ন ন বসার কথা, কিন্তু এখানে বসেছে দন্তান্ন না। তাহলে সঠিক উত্তর হবে গ, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, তাহলে রেফের পর কি হবে, মধ্যাহ্ন ন হবে। কোন বাক্যটি শুদ্ধ এটা বলো, তাহার জীবন সংশয়ে ভরা, সংশয়ময় নাকি সংশয়পূর্ণ, কোনটা হবে। আমরা 36-এ আছি, তাহার জীবন কি হবে, 35-এর ক বলছিলে, 35-এর ক তো হবে না, কোন শুদ্ধ বলেছে, সেক্ষেত্রে গ হবে। রেফের পর মধ্যাহ্ন ন বসে, আর অঞ্জলি বানান হচ্ছে হ্রস্বইকার হবে। ঠিক তেমনই ভাবে সংশয়ে ভরা হবে না, সংশয়ময় হবে না, সংশয়পূর্ণ না, তাহার জীবন সংশয়াপূর্ণ হবে। কি হবে, তাহার জীবন সংশয়াপূর্ণ হবে। সঠিক উত্তর হচ্ছে তোমার ক হবে। এর পাশাপাশি দেখো লিখিত আকারে যদি আসে তাহলে এগুলো থাকতে পারে, দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, দারিদ্রতা হয় না, সেটা কি হবে, সেটা দেখো হবে দরিদ্রতা, দারিদ্র হবে, কি হবে, দারিদ্র। বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, নট এ ডেভেলপড কান্ট্রি। ডেভেলপিং মানে উন্নতশীল রাষ্ট্র, ডেভেলপড হবে না, এটা ভুল। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, এটা ভুল হবে। সঠিক হচ্ছে বৃক্ষটি সমূলে মানে মূল সহ উৎপাটিত হয়েছে। তারপরে দেখো তিনি সস্ত্রীক নিউ মার্কেট গিয়েছেন, সস্ত্রীক এখানে দন্ত শয়বা দ্বারা নিজকে বোঝায়, তাহলে এখানে তো তিনি আছে, পরবর্তীতে নিজ আবার ব্যবহার করার দরকার নেই, শুধু দন্তস্ব হবে, মানে তিনি সস্ত্রীক, এই যে দন্তস্ব স্ত্রীক মানে স্ত্রীর সাথে তিনি নিউ মার্কেটে গেছেন। আমার এই কাজে সহযোগিতা নেই, তাহলে এই বানানটা ভুল আছে দেখো, অর্থাৎ শব্দের বানানের শেষে যদি তা যুক্ত থাকে তার পূর্বে হ্রস্বইকার হয়, কিন্তু এখানে দীর্ঘইকার আছে, যেটা ভুল। সঠিক উত্তর হবে এই যে সহযোগিতা। তিনি আরোগ্য হয়েছেন, আরোগ্য হয়েছেন এটা বলা যাবে না, হবে তিনি আরোগ্য লাভ করেছেন। কি হবে, তিনি আরোগ্য লাভ করেছেন। আরেকটা এমসিকিউ উত্তর করো, সকল ছাত্রগণ আজ ক্লাসে অনুপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট, বলো। যারা ক্লাসের পিডিএফ জন্য কমেন্ট করেছো তারা হচ্ছে ক্লাস শেষে জিলানি স্যার পেজে তোমরা পেয়ে যাবে, এই অবশ্যই দেখবে এটা। সাঁইত্রিশে উত্তর কি হবে, নীতিশা চন্দ্র নীতিশ বলেছ ক। হ্যাঁ দেখো দেখো সকলও বলেছে, ছাত্রগণও বলেছে, তাহলে এটা হচ্ছে কি হবে, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে তখন সেটা বাহুল্য দোষ হবে। দুর্বোধ্যতা কখন, যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করছো, বাক্যটা এমন ছিল, তুমি আমার সঙ্গে ছলচাতুরি করছো বা প্রতারণা করছো, তুমি এই শব্দটা না বলে তুমি বলছো তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করছো। দেখো আমরা যে শব্দগুলো ব্যবহার মানে দুর্বোধ্য, বোধগম্য না, সেটা দুর্বোধ্যতা হবে। গুরুচণ্ডালী কি, সাধু ও চলিতের মিশ্রণ, যেমন তোমার হচ্ছে শবদাহ বলে গুরু, এই যে গরু শক বলা হয়, আর এখানে হবে বাহুল্য দোষ হবে। এর পাশাপাশি আমরা আরেকটা লিখিত অংশ দেখে আসি, এই যে ইহা প্রমাণ হয়েছে, এটা ভুল, ইহা প্রমাণিত হয়েছে। কি হবে, ইহা প্রমাণিত হয়েছে। তারপরে দেখো মেয়েটি বিদ্বান, বিদ্বান হবে না, মেয়েটি বিদুষী, কিন্তু এখানে ঝগড়াটে, বিদুষী হবে, এটা মনে রাখবো, বিদুষী।
কৃত্তিবাস, কৃত্তিবাস বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। কয়রি তয় তয় রস্যি কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন এবং অন্তস্তয়ের পরে মধ্যাহ্ন ন বসে, এটা একটু খেয়াল করবা। একটি গোপন পরামর্শ আছে, গোপন পরামর্শ না, এটা ভুল, এটা হবে একটি গোপনীয় পরামর্শ আছে। প্রত্যেকটা কিন্তু আমাদের বই থেকে নেওয়া। এখানে দেখো সকল সভ্যগণ, সকলও বলছো সভ্যগণও বলছো, এটা ব্যবহার করা যাবে না, বলতে হবে সকল সভ্য এখানে উপস্থিত আছে। খেলা চলাকালীন, এটা স্টার চিহ্ন দিয়ে রাখছি, আসতে পারে। খেলা চলাকালীন সময়ে গোলমাল শুরু হলো, তাহলে চলাকালীনও বলছো আবার সময়ে বলছো, একসঙ্গে দুইটা একই অর্থবোধক শব্দ ব্যবহার করা যাবে না, হবে খেলা চলার সময়ে গোলমাল শুরু হলো। আকণ্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, পরে আর পর্যন্ত ব্যবহার করার দরকার নেই, শুধু কি হবে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এবং আরেকটা বিষয় মনে রাখবে যে যে খাওয়ার কাজকে কি বলা হয়, ভোজন বলা হয়, দেখার কাজকে দর্শন বলা হয়, যাওয়ার কাজকে গমন বলা হয়। এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। কি হবে, ভাববাচক বিশেষ্য হবে। কি হবে বলো তো, ভাববাচক বিশেষ্য। আমাদের আর কয়েকটা এমসিকিউ আছে, উত্তর করো। কোন বাক্যটি শুদ্ধ বলো? আপনি সপরিবারে আমন্ত্রিত, কোনটা হবে? রাহাত সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, অনেক পরে এসেছো, শুরু থেকে ক্লাসটা দেখে নিও ভাই, কারণ এখান থেকে তুমি 4 থেকে 5টা আমার কমন পাবে। পরীক্ষার হলেই বুঝতে পারবে যে আমার প্রতিটা ক্লাস কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং আমি এই চ্যালেঞ্জ সহকারে হুবহু কমন দেখাবো। আপনি সপরিবারে, দেখো তো সয়বা যেখানে আছে সেটা ভুল, এটা ভুল। তাহলে বাকি আছে কি, এই যে আপনি সপরিবারে আমন্ত্রিত আর একটা সপরিবার আমন্ত্রিত। দেখো এখানেও কিন্তু একটা তোমার সমস্যা মানে করে দিয়েছে, সপরিবার আর একটা হচ্ছে সপরিবারে আমন্ত্রিত। একটা হচ্ছে একার আছে, একটা হচ্ছে একার নাই, এখানে সপরিবার, এটা হবে না, আপনি সপরিবার আমন্ত্রিত এটা হবে। এই সদরা বোঝায় হচ্ছে সাথে বা সহিত, আর নিচে যে ব ফলা যুক্ত আছে সেটা বোঝায় কি বলতো, মাইসেলফকে বোঝায়। কোনটি অপপ্রয়োগ নয়? এই যে অপপ্রয়োগ নয় বলেছে, নয় না দেখে কিন্তু উত্তর করে আসবা। ঐক্যমত্য, বিভাগোত্তর, ভৌগোলিক নাকি দরিদ্রতা? বাকিগুলোতে কিন্তু অপপ্রয়োগ আছে, যেমন ঐক্যমত্ত হয় না, ঐক্যমত হয়, এটা ভুল। বিভাগোত্তর এখানে তয় তয় ওকার হবে, যেটা এখানে ভুল আছে। ভৌগোলিক বানানে গয় ওকার হবে, যেটা ভুল আছে, কিন্তু দরিদ্রতা এটা কিন্তু ঠিক আছে। এই জন্য বলেছি কোনটি অপপ্রয়োগ নয়, তাহলে সঠিক উত্তর হবে কি, ঘ হবে। আর বাকিগুলো কিন্তু অপপ্রয়োগ আছে, কোনোটা বানান ভুল আছে, প্রত্যেকটা বানান ভুল আছে। ভৌগোলিক বানান আছে, ওকার হবে, যেটা ভুল। বিভাগোত্তর তয় তয় ওকার হবে, কিন্তু গয়ের সাথে ওকার আছে, যেটা ভুল। সঠিক উত্তর হবে ঘ। উৎকর্ষতা শব্দটি কি কারণে অশুদ্ধ বলো? উৎকর্ষতা এটা কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা এটা দেখো সন্ধি না, বা বিভক্তি কোনগুলো, যেমন কে রে জন্য দ্বারা দেয়া কর্তৃক হতে থেকেছে, এ অন্তস্থ হতে র এর, এখানে কোনো বিভক্তি নাই, তাহলে এটাও হবে না। উপসর্গ জনিত, উপসর্গ তো শব্দের পূর্বে বসে, কিন্তু এখানে দেখো তো কোনো উপসর্গ নাই, এটাও হবে না। সঠিক উত্তর কি হবে, প্রত্যয় জনিত। উৎকর্ষ এটা ঠিক আছে, এর সাথে তা যুক্ত হয়ে তখন সেটা কি হয়েছে, এই যে প্রত্যয় জনিত ভুল। প্রত্যয় হচ্ছে শব্দের পরে বসে, উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে। সঠিক উত্তর হচ্ছে তুষার জানিয়েছো, অনেকেই জানিয়েছো, খ না, এটা হবে প্রত্যয় জনিত। আর বিভক্তি কোনগুলো, কে রে দ্বারা দিয়া কর্তৃক হতে থেকেছে, এইগুলো বিভক্তি, কিন্তু এখানে তো সেটা নাই। ঠিক করে নাও, 40-এর হচ্ছে ঘ। আর দুইটা প্রশ্ন আছে আমাদের। বিরাট গরু ছাগলের হাট, এটা শুদ্ধ রূপ কি হবে? আর যদি বলা হয় এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, গরু খাঁটি না হইলেও হবে, দুধটা খাঁটি হতে হবে, এটা মনে রাখবা। বিরাট গরু ছাগলের হাট কি হবে বলো, এর শুদ্ধ রূপ কি? সঠিক উত্তর দেখো এখানে কি হবে, গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট, হাটটা হচ্ছে বিরাট হতে হবে। গরু তোমার ছোট হইলেও বা হচ্ছে হাট যেটা হবে সেটা বিরাট হতে হবে, গরু তোমার বিরাট না হইলে হবে। ঠিক তেমনই ভাবে দুধের ক্ষেত্রে এটা মনে রাখবা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি হবে, গ হবে। পরের প্রশ্নটি, নিচের কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়? এই পরীক্ষার প্রশ্নে কিন্তু নয় দিয়ে দেয়, না দেখে কিন্তু উত্তর করে আসো। বাহুল্যতা এখানে অপপ্রয়োগ আছে,
শুধুমাত্র এবং কেবলমাত্র একসঙ্গে ব্যবহার করা যাবে না। হয় শুধু বলতে হবে যে শুধু বাংলা বিচিত্রা বই পড়লেই তোমার এনাফ, আর কিছু লাগবে না। কিন্তু যদি বলো শুধুমাত্র, এটা বললে ভুল আছে। কেবলমাত্র একসঙ্গে বলা যাবে না, হয় শুধু বলবা, না হয় মাত্র, হয় কেবল, না হয় মাত্র, যে কোনো একটা। তাহলে এটাও ভুল আছে। আর অশ্রু জল হবে না, অশ্রু মানেই তো জল, অশ্রু মানেই চোখের জল, পরে আবার জল ব্যবহার করবা কেন? একই শব্দে দুইটা একই অর্থবোধক শব্দ ব্যবহার করা যাবে না। যদি করি বা করো তখন সেটা বাহুল্য দোষ এবং এটা বাক্যের যোগ্যতা হারায়। সঠিক উত্তর হবে কি নির্দোষ, এটা ঠিক আছে। এরপর সর্বশেষ প্রশ্ন, কোনটি শুদ্ধ বাক্য? ছেলেটি ভয়ানক মেধাবী নাকি অত্যন্ত নাকি সাংঘাতিক, আরেকটা আছে মারাত্মক মেধাবী, বলো কোনটা হবে? এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মারাত্মক মেধাবী, মারাত্মক হওয়া যাবে না। তোমাদের শেষ পর্যন্ত 45 জন ছিলে, মানে এই সময়ে 45 জন অনেক। আমাদের ক্যামেরাম্যান কিন্তু ভয়ানক মেধাবী, বুঝছো? আমাদের ক্যামেরাম্যান, আমার ক্যামেরার পিছনে আমাদের স্বনামধন্য টাইপিস্ট আছে, যে হচ্ছে ক্যামেরার সামনে তো আমরা আছি, ক্যামেরার পিছনে অনেক নিরলস পরিশ্রম আছে। আসেন আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, আসেন আসেন আসেন। এই যে আমাদের ক্যামেরাম্যান, ইনি হচ্ছে ভয়ানক বা মারাত্মক মেধাবী। কিছু বলবেন আপনি? আর টাইপিস্ট আমাদের হচ্ছে আমাদের ক্যামেরার পিছনে আছে, উনি কিন্তু এই সবগুলো টাইপ করেছে। তাহলে কি হবে সঠিক উত্তর? ছেলেটি অত্যন্ত মেধাবী হবে। কি হবে? ছেলেটি অত্যন্ত মেধাবী জানিয়েছো অর্পা মিস্ত্রি। তারপর আরেকটা নাম মুক্তা আছে। তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে একটু পরেই। আর হচ্ছে ক্লাসটি কেমন লেগেছিল জানাও। আর প্রতিনিয়ত আমাদের পেজে যে ক্লাসগুলো হচ্ছে নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখবে, কারণ 2 থেকে 3টা করে ক্লাস হচ্ছে, ক্লাসগুলো অনেক নিচে চলে যাবে। আর সকল আপডেট তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। আর শেষ মুহূর্তে আবারও বলতে হচ্ছে, নতুন সংস্করণের কোশ্চেন ব্যাংক, বাংলা বিচিত্রা, ইংরেজি বিচিত্রা, জিকে তোমরা হচ্ছে নিজেদের কাছে রাখো। আজকে আমরা যেই ক্লাসটি নিয়েছি, যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলো তুমি বাসায় বসে অনুশীলন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। দেখো এই যে বই অর্ডার করা একটা লিঙ্কও দেওয়া আছে। ক্যামেরাম্যান পুরো আগুন, হ্যাঁ। এই যে দেখো 32% ডিসকাউন্টে তোমরা এই বইটা কিন্তু পেয়ে যাবে। সেটা হচ্ছে 560 টাকা, 560 টাকা এই বইটি পেয়ে যাবে। ক্যামেরাম্যানকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তোমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে পাবে, যেখানেই পাবে ট্রিট আদায় করে ছাড়বে। ওনার কাছে প্রচুর টাকা থাকে, লজ্জা পাইছে মনে হয়। হ্যাঁ, যাই হোক, এখনো 50 জন আছো। আর খুবই ভালো ভাইয়া, বাংলা বিচিত্রা ছাড়া কিছু বুঝি না। অসংখ্য ধন্যবাদ, ছেলেটি অত্যন্ত মেধাবী। দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আর রুটিন দেখে ক্লাসগুলো নিয়মিত করো।